রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটছিল শুভম। অনেক বেলা হয়ে গেল। দুপুরের মধ্যে শহরে পৌঁছতে হবে। শেঠ বলেছিল দুপুরের মধ্যে গয়নাগুলো নিয়ে পৌঁছতেই হবে। হাতে একটা লাল রঙের পুঁটুলি নিয়ে রীতিমতো দৌড়তে শুরু করলো শুভম। 10টা-20 বাসটা ধরতেই হবে, নইলে একেবারেই সময় পৌঁছানো যাবে না। শুভমের মাথায় ঘুরছে ডাক্তারের বলা কথাগুলো। যে করেই হোক আপনি টাকাটা জোগাড় করুন। অপারেশনের টাকা দিতে না পারলে অপারেশন কিছুতেই হবে না। নার্সিংহোমের লোকেরা সময় দিয়েছিল আজ বিকেল অবধি, তাই তড়িঘড়ি শুভম তার বউয়ের পুঁটুলিতে বেঁধে দেওয়া গয়নাগুলো নিয়ে শহরে দৌড়চ্ছিল, যাতে এই গয়না বন্ধক রেখে 5 লক্ষ টাকা ধার বাবদ পাওয়া যায়। সোনার দোকানের মালিক বলেছিলেন, তোমার অসুবিধা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু দেখো, বন্ধক নিয়ে ধার দেওয়া আমাদের নিয়ম বিরুদ্ধ, ওসব আমরা করি না। শুভমের অনেক জোড়াজুড়িতে দোকানের মালিক অবশেষে রাজি হয়ে বলেন, দেখো বাবা, ভিড়ের মধ্যে তো ওসব কাজ হয় না। সামনেই পুজোর বাজার, এখন বাজার গরম। আচ্ছা, তুমি ওই দুপুরের দিকে এসো না, হ্যাঁ? ওই ধরো ওই 1:30-2 নাগাদ, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে? হ্যাঁ, বেশ বেশ। শুভম ছুটছে। ওই তো বাসটা স্টপেজে দাঁড়িয়ে আছে। শুভম হাঁক দেয়, এই বাস, দাঁড়াও দাঁড়াও। শুভম ছুটে গিয়ে বাসে উঠে বসে। ও বাবা, বাঁচলাম। আর একটু হলেই বাসটা বেরিয়ে যেত। বাস চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বাসটা হঠাৎই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। শুভম বাস থেকে নেমে দেখলো রাস্তায় বিশাল জটলা। ব্যাপারটা কি হলো গিয়ে দেখতে হচ্ছে তো। এগিয়ে যায় জটলার দিকে। শুভম গিয়ে দেখে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। রাস্তার মধ্যে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাকে ঘিরে লোকজনের জটলা। এ কি হয়েছে? হ্যাঁ, কি করে হলো? এ কি, এরকম অবস্থা কি করে হলো? আরে আর বলবেন না মশাই, এই মেয়েটা রাস্তা বার হচ্ছিল, হঠাৎ করে কোত্থেকে একটা গাড়ি এসে ওকে সজোরে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। এ বাবা, সে কি? এবার কি হবে? কি আর হবে, কেউই তো হাসপাতালে নিয়ে যেতে চাইছে না। জানি না কি হবে, কতক্ষণই বা বাঁচবে সেটাও বুঝতে পারছি। এ বাবা, না না, সে কি? তা কি করে হয়? না না, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই, আপনারা একটু সাহায্য করুন আমাকে, আমি ওকে গাড়িতে তুলি। ওরা ওকে ধরাধরি করে বাসে তুলল। শুভম বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, দাদা দাদা, তাড়াতাড়ি চলুন, আগে এনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কতক্ষণ বাঁচবেন জানি না। বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে একজন বলে উঠলেন, আরে মশাই, ওর দায়িত্ব কে নেবে? হ্যাঁ, আপনি নেবেন তো? শুনে রাখুন, আমরা কিন্তু ধূপ ঝামেলার মধ্যে নেই। হ্যাঁ, না না, ওনার দায়িত্ব আমি নেব ওনার দায়িত্ব। এইভাবে একজন মরণাপন্ন মানুষকে রাস্তায় ফেলে রেখে তো চলে যেতে পারি না। ঠিক আছে, আপনি যখন যেচে পড়ে গাড়ি নিতে চাইছেন তাহলে নিন। বাস চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর বাসটা সেই নার্সিংহোমের সামনে এসে দাঁড়ালো। নার্সিংহোমটা রাস্তার ওপরেই, তাই সবাই মিলে ধরাধরি করে মেয়েটাকে একটা স্ট্রেচারের ওপর শুইয়ে দিল। শুভম এবং মেয়েটাকে রাস্তায় নামিয়ে দিয়ে বাসটা চলে গেল। হাসপাতালের লোকেরা দৌড়ে এসে মেয়েটার রক্তাক্ত অবস্থা দেখে শুভমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি এমন অবস্থা কি করে হলো? আর বলবেন না দাদা, বাস রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ভয়ানক দুর্ঘটনা ঘটেছে, গাড়ি চাপা দিয়ে চলে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে। সে কি, এ তো এক্ষুনি ভর্তি করতে হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ তাই করুন। আপনি ফর্ম ফিল আপটা সেরে ফেলুন আর টাকাটা জমা করে দিন। দাদা, আপনি চিকিৎসাটা শুরু করুন, আমি দেখছি কি করা যায়। আমার স্ত্রীও এই হাসপাতালেই ভর্তি আছে, তাই চিন্তা করবেন না, আমি পালাবো না। স্ট্রেচারটা নিয়ে হাসপাতালের লোকজন ভেতরে চলে গেল। শুভম দৌড় লাগালো সেই গয়নার দোকানের দিকে। যে করেই হোক এই মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। এত কিছুর মধ্যে শুভমের খেয়ালই ছিল না যে আজই তার স্ত্রীর অপারেশনের টাকাটা হাসপাতালে জমা দিতেই হবে। শুভম যখন সোনার দোকানের সামনে পৌঁছলো তখন দোকান বেশ ফাঁকা। ও দৌড়ে গিয়ে দোকানদারের সামনে লাল পুঁটুলিটা নামিয়ে রেখে বলল, আমি আপনার কথা মতো সঠিক সময় এসেছি, দয়া করে এইবার আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিন।
দোকানদার সেই লাল পুঁটুলিটা নিয়ে দোকানের ভেতর কোথায় যেন চলে গেল। তারপর বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর একতারা টাকার বান্ডিল হাতে নিয়ে এসে বলল, এই নাও, এর মধ্যে 5 লাখ টাকা আছে। তোমাকে 6 মাসের জন্য এই টাকা ধার বাবদ দেওয়া হলো। যদি 6 মাসের মধ্যে তুমি এই টাকা শোধ না করতে পারো তাহলে। না না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা সময় মতোই শোধ করে দেব। আর তাছাড়া আপনার কাছে বন্ধক বাবদ এতগুলো সোনার গয়না তো রইলই। দোকানদারের হাত থেকে টাকার বান্ডিলটা প্রায় ছিনিয়ে নিয়ে শুভম আবার দৌড় লাগালো সেই হাসপাতালের দিকে। হাসপাতালের সামনে বড় করে একটা প্যান্ডেল হয়েছে। সেই প্যান্ডেলের সামনে পৌঁছে শুভমের মনে হলো, আর তো 2 দিন পরেই মা আসছে, যাই এই টাকাটা একবার জমা দিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করে যাব। হাসপাতালে টাকাটা জমা করে আসার পর শুভমের মনটা বড্ড আনচান করছিল। কোথাকার এক অচেনা মেয়ের জন্য আমার মনটা এত আনচান করছে কেন? যাই একবার মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে আসি। দুর্গা প্রতিমার সামনে পৌঁছেই শুভমের মনটা বড় শান্ত হয়ে গেল। মায়ের সামনে গড় হয়ে প্রণাম করে সে প্রার্থনা করল, ঠাকুর, ওই মেয়েটিকে প্রাণ ভিক্ষা দাও তুমি। অতটুকু একটা ছোট্ট নিষ্পাপ প্রাণ তুমি এইভাবে কেড়ে নিও না ঠাকুর, দয়া করো ঠাকুর। শুভম মাথা নিচু করে প্রণাম সেরে মাথা তুলেই চমকে উঠল। মায়ের মুখে যে হাসিটা রয়েছে সে হাসি যেন এক তাচ্ছিল্যের হাসি। সে হঠাৎ চমকে উঠল। তার হঠাৎ মনে পড়ল তার স্ত্রীর ডেলিভারি হওয়ার আগে তাকে বলা কথাগুলো। এই শুনে রাখো, আমার কিন্তু একটা ছেলে চাই। মেয়ে হলে তোমাকে আর তোমার মেয়েকে তোমার বাপের বাড়ি দিয়ে আসো, তখন থেকো তোমার মেয়ের সাথে বাপের বাড়ি। তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো না, ঠিক আছে? শুভমের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল তার স্ত্রী। এবার সেই কথাটা মনে পড়তেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মা, তুমি আমাকে কি বোঝাতে চাইলে আমি বুঝেছি মা। আমার ছেলে বা মেয়ে যাই হোক, আমি তাকে সাদরে গ্রহণ করব। ঠিক সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল একটা ফুল কোত্থেকে যেন এসে মায়ের পায়ে পড়েছে, একটা গাঁদা ফুল। শুভম সেই ফুলটা কুড়িয়ে প্রণাম করে নিজের বুক পকেটে পুরল। শুভম নার্সিংহোমের সামনে যখন পৌঁছলো তখন দেখলো নার্সিংহোমের সামনে একটা ছোট্ট জটলা তৈরি হয়েছে। লোকজন দৌড়াদৌড়ি করছে। শুভম তাদেরই মধ্যে একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি এইরকম করে সবাই জটলা করেছেন কেন? আর বলবেন না মশাই, একটু আগে যে মেয়েটাকে আপনি ভর্তি করে গেলেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? তাহলে গেল কোথায়? হ্যাঁ, তার উত্তর আমরা কি করে দিই বলুন? চলুন আর সময় নষ্ট না করে খুঁজে দেখি চারিদিকে। তারা তন্ন তন্ন করে গোটা নার্সিংহোম খুঁজে কোথাও সেই মেয়েটার চিহ্ন মাত্র পেল না। শুভম ভারাক্রান্ত মনে সেই মেয়েটা যে ঘরে ভর্তি ছিল সেই ঘরের বিছানার কাছে গিয়ে দেখল রক্তে ভেজা বিছানাটা সম্পূর্ণ খালি। ওই রকম আহত অবস্থায় এটি গেল কোথায়? আরেকবার গোটা নার্সিংহোমটা খুঁজে দেখল সে, কিন্তু না, এবারেও তাকে বিফল হতে হলো। ভারাক্রান্ত মনে শুভম আবার ঘুরে এসে সেই মেয়েটার বিছানায় বসল। হাতে ভিজে ভিজে নরম কিছু ঠেকল। সেটাকে শুভম হাতে নিয়ে দেখল। এটা তো একটা গাঁদা ফুল। এই ফুল এখানে এলো কি করে? সঙ্গে সঙ্গে শুভমের মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। না, এটা কোনো ভয়ের অভিব্যক্তি বা ভয়ের প্রকাশ নয়, এটা এক চরম ভক্তিভাব। সে সঙ্গে সঙ্গে নিজের বুক পকেট হাতড়ে ফুলটা খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু কোথায় সেই ফুল? আমার স্পষ্ট মনে আছে, আমি ফুলটা বুক পকেটে রেখেছিলাম। তাহলে কি? একটা ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে ঘরে প্রবেশ করলো শুভম আর তার স্ত্রী। পাড়ার লোকে অনেকে অনেক কথা বলেছে, কেননা তাদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। শুভম কারোর কথায় কান দেয়নি। আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, আমার কোলে কন্যা বা পুত্র যাই আসুক আমি তাকে সাদরে গ্রহণ করব। তবে একটা অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করেছিল,
সেই সদ্যজাত কন্যা সন্তানের পায়ে রয়েছে একটা অদ্ভুত চিহ্ন, একটা ফুলের চিহ্ন, গাঁদা ফুল। শত আপত্তি সত্ত্বেও শুভম তার সদ্যজাত কন্যার নাম রাখল দুর্গা।